সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বাংলাভিউ টিভির এক্সক্লুসিভ বিজয় দিবস নিয়ে একটি পর্ব আজকে আমরা এখন সম্প্রচার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন বাঙালির বিজয়ের গল্প এক অনবদ্য ইতিহাস। মুক্তিযুদ্ধ এসেছিল বলেই বাঙালি জাতি একটি স্বাধীন মানচিত্র, স্বাধীন পতাকা, স্বাধীন ভূখণ্ড পেয়েছিল। এই বিজয় দিবসকে ঘিরে বাঙালির আসলে আনন্দ এবং এক ধরনের একটি মিলন মেলায় পরিণত হয় বিজয় দিবস। প্রতি বছর বিজয় দিবস আছে, প্রতি বছর বিজয় দিবসকে ঘিরে আমরা নতুনভাবে স্বপ্ন দেখি একটি সুন্দর উন্নত বাংলাদেশের। আজকের এই বিজয় দিবসে আমরা কথা বলবো মুক্তিযোদ্ধা সংসদ সিলেটের জেলা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা, জাতির গর্বিত শ্রেষ্ঠতম সন্তান সুব্রত চক্রবর্তীর সাথে। সুব্রত চক্রবর্তী, আপনাকে রাজদরবার অনুষ্ঠানে আমাদের আজকের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আলোচনায় স্বাগত জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ। জি, আমরা আসলে যখন বিজয় দিবস আসে এক ধরনের একটা প্রাণের সঞ্চার হয়। আমরা শহীদ মিনারগুলোতে গেলে দেখি এক ধরনের উৎসবের সঞ্চার হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা। জি, আপনি একজন মুক্তিযোদ্ধা। যখনই প্রতি বছর বিজয় দিবস আসে আপনার আসলে চোখের সামনে কি অনেকগুলো স্বপ্ন, অনেকগুলো স্মৃতি ভেসে ওঠে এবং কি স্বপ্ন দেখেন আসলে প্রত্যেক বছর বিজয় দিবস আসলে? আসলে বিজয় দিবস আসলে আলাদা একটা রোমাঞ্চ, মনের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয় এবং একই সাথে 1971-এ যাদেরকে হারিয়েছি তাদের কথা মনে হয় এবং আমরা কি পেলাম, সেই পাওয়ার যে ব্যাপারটা, সেটা আমাদের কাছে হিসাব নিকাশটা আসে। জীবনের শেষ প্রান্তে চলে এসেছি এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে আমরা যুদ্ধটা শুরু করছিলাম 1971-এর 7ই মার্চের ভাষণকে কেন্দ্র করে। এবং এটা কিন্তু একটা আশ্চর্যের ঘটনা আর কি, যে বাংলাদেশের যে মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি জীবদ্দশায় উপস্থিত থেকেও নেতৃত্ব দিয়েছেন এবং যুদ্ধের পুরো 9 মাস উনি অনুপস্থিত থেকে এমন একটা অ্যারেঞ্জমেন্ট করেছিলেন, এমন লোকগুলি বাছাই করেছিলেন উনি, সেই লোকগুলির মাধ্যমে অনুপস্থিত থেকেও উনি নেতৃত্ব দিয়েছিলেন। বিশেষ করে আমাদের জাতীয় চার নেতা তাজউদ্দিনের মতো লোক, সিলেটে সামাদ সাহেবের মতো লোক, যারা তার তাদের অনুপস্থিতিও তারা কিন্তু তার অনুসারী, লয়্যালটি যেটা তার বঙ্গবন্ধুর প্রতি, সেটা ছিল। যুদ্ধ চলাকালীন সময়ে আপনার বয়স কেমন ছিল? যুদ্ধ চলাকালীন সময় আমার গ্র্যাজুয়েশন শেষ, সায়েন্স গ্র্যাজুয়েশন শেষ হয়ে গিয়েছিল। আমি তখন, যুদ্ধ যখন শুরু হয় তখন পুরে নাই 21 বছর। যুদ্ধ চলাকালীন সময় আমার 21 বছর পড়লো আগস্ট মাসের 7 তারিখে এবং 21 বছরের যুবক বলা যায় আর কি আমি ছিলাম। আপনাকে আসলে কে উদ্বুদ্ধ করেছিল, বা আপনি নিজে থেকে আসলে কি মনে করে আসলে দেশকে স্বাধীন একটি দেশ পাওয়ার আশায় যুদ্ধে গিয়েছিলেন? অনুপ্রেরণাটা কোথায়? অনুপ্রেরণাটা অ্যাকচুয়ালি 1962 সালে ওই শিক্ষা আন্দোলনে আমরা প্রথমে শরিক হই, বুঝে না বুঝে শরিক হই। আমার 2জন সহপাঠী ছিল, মুকদ্দস এবং নাসির উদ্দিন, যেটা নাসির এখন বিএনপিতে চলে গেছে। ওরা আমাকে ওই স্ট্রাইকে নিয়েছিল প্রথম। স্ট্রাইক হয়েছে, স্ট্রাইক স্কুলে অনুপস্থিত থেকে, তখন 8-এর ছাত্র, স্কুল থেকে বেরিয়ে আমরা মিছিলে অংশগ্রহণ করেছিলাম। এই কিন্তু শুরু। তারপরে ধীরে ধীরে ওই আন্দোলনে মিশে গেলাম, প্রত্যেক আন্দোলন আসলে যেতাম, তখন কিন্তু একটা আলাদা একটা অনুভূতি থাকতো। তারপরে আসলে বুঝতে শিখলাম যে দ্বিজাতি তত্ত্ব এটা ভুল। আমরা স্কুলে গিয়ে যখন পাক সাত জমিন সাত বাদ কুয়াতে আওয়াম, সেই গানটা আমরা স্কুলের অ্যাসেম্বলিতে গাইতাম, তখনই কিন্তু ওই আস্তে 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 মনে হইতো যে আমরা তো এটা ভুল করছি। আমাদের এটা ওই বাংলাদেশের স্বাধীনতাটা কিন্তু তখন আস্তে আস্তে ধীরে ধীরে চলে আসছে একটা দাবির জায়গা। যেমন এটা আমি বলি, এটা আমাদের কিছু নেতা ছিলেন তৎকালীন আমলে, যারা 1957-তে তো আওয়ামী লীগ ভাগ হয়ে গেল, নেপের সৃষ্টি হলো, কিন্তু ভাগ হওয়ার আগে ওই ময়মনসিংহের সন্তোষের কাকমারিতে আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে যুবক বঙ্গবন্ধু বারবার উঠে দাঁড়াচ্ছিলেন একটু পর পর একটা কাগজ নিয়ে, যে কী ব্যাপার, বাংলার স্বাধীনতা। তখন
1957 সালে। এটা কিন্তু একদিনের ব্যাপার না, জি যার জন্য আমরা বলে থাকি 1948-এ প্রথম স্ফুরণ হয়। জিন্না সাহেব যখন বললেন যে উর্দু হবে স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তখনই কিন্তু বাধা আসলো। 52-তে গিয়া এটা পূর্ণমাত্রা পেল। জি 144 দ্বারা ভেঙে ছাত্ররা মিছিল করলো। তখন ছাত্ররাই রাজনীতির নিয়ামক ছিল। মিছিল করলো এবং রফিক, জব্বার, সালাম এরা মারা গেল, জি গুলিতে মারা গেল। তারপরেই কিন্তু 52-র ওইটাকেই আমরা বেঙ্গলি ন্যাশনালিজমের ড্রাইভিং ফোর্স, যেটা বাঙালি জাতীয়তাবাদের নিয়ন্ত্রক। জি, অর্থাৎ স্বাধীনতাটি আসলে একদিনের বিষয় না, একদিন না, তো ওখান থেকে শুরু হয়েছে। তারপরে 54-র যুক্তফ্রন্ট আন্দোলন, 56-র 92 কোদারাতে বাতিল করে দিল পেরিটি। তারপরে 58 সালে প্রথমে ইস্কান্দার মির্জা আসলো, সামরিক জান্তা। তারপরে 27 অক্টোবর আইয়ুব খাঁ আসলো। তারপরেই কিন্তু 62-র ছাত্র আন্দোলন শুরু, শিক্ষা আন্দোলন হলো, ছাত্র আন্দোলন। 1964-তে সম্মিলিত বিরোধী দল থেকে ফাতেমা জিন্নাকে দেওয়া হলো। তারপরেই কিন্তু 1966-তে 65-তে যুদ্ধ হলো ভারত পাকিস্তান। এটা কিন্তু একটা ইয়ের ব্যাপার আছে, মানে ক্রোনোলজিক্যালি আসছে কিন্তু ধীরে ধীরে যুদ্ধ হলো। সেই 65-র যুদ্ধে বোঝা গেল যে পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশটা অরক্ষিত। পাকিস্তানি জান্তা বা সরকার, যে কেন্দ্রীয় সরকার, তাদের কোনো মাথা ব্যথা নাই। বাঙালি জাতি বা বাংলাদেশের যে অধিবাসী, তারা বাঁচলো কি মরলো কোনো অধিবাসী নেই, পাকিস্তান বাঁচাতে তারা ব্যস্ত। মূল পাকিস্তানটা, পশ্চিম পাকিস্তান যেটা বলি, সেইটা বাঁচাতে তারা ব্যস্ত। বিনুত পাঞ্জাবিরাই ছিল মূল এটা গিয়ে ব্যস্ত। এবং তারপরেই কিন্তু 66-তে 6 দফা আন্দোলন আসলো। তখন একটা ম্যাচিওর্ড একটা অবস্থা এসে গেছে। বঙ্গবন্ধু তখন 6 দফা আন্দোলন 6 দফা পরিকল্পনা পেশ করলেন পাকিস্তান সরকারের কাছে। এবং সেইটা কিন্তু একটা বিশাল ব্যাপার ছিল। 1966 সালের 23শে জুন 6 দফা আন্দোলন পেশ করা। এবং এখানে ছিল কেন্দ্রের হাতে শুধু দুইটা জিনিস, একটা হলো মুদ্রা ব্যবস্থা আর একটা হলো কেন্দ্রীয় ফোর্স। আর কিন্তু সব আলাদা। তার মানে পরোক্ষভাবে কিন্তু বাংলার স্বাধীনতা তখনই কিন্তু প্রস্তাব দিয়ে দেওয়া হলো। এবং এরপরে 66 যাওয়ার পরে 67 আসলো। 67 আগরতলা ষড়যন্ত্র মামলা, সিলেটের মাহবুব আলী ছিলেন, হবিগঞ্জের মাহবুব আলী। তো তারপরে তো মুতালি সেই মামলার আসামি ছিলেন, মাহবুব আলী হবিগঞ্জের। তো এটাই কিন্তু পরবর্তীকালে হলো কি 68-69-এ বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করা হলো, এদেরকে সবাইকে অ্যারেস্ট করা হলো। এবং তো ওই সময়ে যে পেরিটি, এভরিওয়্যার পেরিটি, সব জায়গায়, যেমন যতগুলি ডিসি ছিল তখন 17 ডিস্ট্রিক্ট ছিল, তারপরে 21 ডিস্ট্রিক্ট হইল, সবগুলি ডিসি কিন্তু পাঞ্জাবি সন্তান। সিলেটে 47-এই কিন্তু ওই আসলেন ডিসি খুরশেদ, মিস্টার খুরশেদ শাশ্বতী, পাঞ্জাবি, মোস্ট পাওয়ারফুল। উনি আশা করলেন কি, ওনার ইমিডিয়েট ছোটো ভাইকে দিয়ে দিলেন, পত্তন দিয়ে দিলেন ওই শ্রীপুর জৈন্তার এলাকা। মোস্ট পাওয়ারফুল ম্যান, ক্যাপ্টেন রশিদ খুব ছিল, আমাদের বর্তমান প্রবাসী মন্ত্রী ইমরানের বাবা। তো সেইটাই পরবর্তীকালে আসলো, যেটা যাকে ওই ক্যাপ্টেন মুত্তালিবের নেতৃত্বে ডাউকির ক্যাম্প থেকে এসে আমাদের ফারুক চৌধুরী, কয়েস চৌধুরী ছিলেন বাগানের ম্যানেজার, ওই যে নাজিম কামরানের বড় ভাই, উনি সহ এই পেয়ারের কিছু লিখছিলেন। 3 ঘন্টা কণ্ঠযুদ্ধ করে রশিদকে মেরেছিলেন তারা, মেরেছিলেন পাঞ্জাবিরা, তো পাঞ্জাবি সবাই, বাকি সবাই চলে গেল, একমাত্র ইমরান রয়ে গেলেন আর কি। আবার ভাগ্যের বাঙালির, আমি মুক্তিযোদ্ধা হিসেবে মনে করি আমাদের নির্মম পরিহাস, কেউ হয়তো ভালো জিনিস মনে করেন, সে আবার সেই পাঞ্জাবি লোক বাঙালিকে মানুষ জ্ঞান করে না, সে আবার আমাদের দেশের পূর্ণমন্ত্রী, হাফমন্ত্রী হইল। আমরা চিৎকার দিলাম মুক্তিযোদ্ধারা, এবং পূর্ণমন্ত্রী হয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে বাস্তবতা। তো এই যে 66 ভাষা আন্দোলনের পরে আগরতলা ষড়যন্ত্র মামলা, তারপরেই কিন্তু গণ অভ্যুত্থান আসলো। 69 একটা ঘটনা ঘটলো, মতিউর, আসাদ গেট যেটা আছে, এইভাবে একটা ঘটনা ঘটলো। তারপরেই পূর্ণাঙ্গতা পেল আর কি। আর তখন ডাকসু ছিল, ঢাকা ইউনিভার্সিটির ডাকসু ছিল সূতিকাগার, ছাত্র রাজনীতিটা সূতিকাগার, এরাই শুরু করতো। তারপরে জনতা মিশত, তারপরে শ্রমিক মিশত। আমাদের দেশে শ্রমিকের সংখ্যা কম ছিল, কৃষকরা ছিল, কৃষকরা অসতত সংগঠিত ছিল না। আওয়ামী লীগকে কৃষক লীগ করেছিল, তারপরে ওই নেপেরোরা, কমিউনিস্টরা কৃষকের আগ্রহের জায়গা থেকে একটি প্রশ্ন যদি করি, যে আপনি
তম বছরে, অর্থাৎ আপনি যখন মাত্র যুবক বয়স, পড়াশোনা শেষ করেছেন, তখন যুদ্ধে গিয়েছিলেন। তখন তো কোনো ট্রেনিং ছিল না আপনার? না, তখন কোনো ট্রেনিং ছিল না। তখন সেই ট্রেনিং কি নিতে হয়েছিল কোথাও? না, আমরা যখন যুদ্ধটার ঘটনাটা বলি, তারপরে ক্রোনোলজিক্যালি আমি বলে যাচ্ছি, না হলে বোঝা যাবে না যুদ্ধটা কি। তারপরে গণ আন্দোলন পরেই কিন্তু আসলো যে আমাকে এলএফও করলো, লিগ্যাল ফ্রেমওয়ার্ক করলো। দিদি আইয়ুব খান চলে গেল, ইয়াহিয়া খান আসলো, এসে বললো যে আমি নির্বাচন দিয়ে দেবো, বাট আমার লিগ্যাল ফ্রেমওয়ার্ক মানতে হবে। সমস্ত তখন গোল টেবিল বৈঠক ডাকলো। তখন সবাই বলল যে শেখ মুজিবকে ডাকতে হবে। শেখ মুজিব আসবে, তখন বললো প্যারোলে মুক্তি, মানলেন না। ওরা কিন্তু মানলো না যে প্যারোলে মুক্তি, শেখ মুজিবও মানলেন না। তখন শেখ মুজিবকে নিঃশর্ত মুক্তি দেওয়া হলো। এই মুক্তি দেওয়ার পরে এসে শেখ মুজিব বললেন যে আমি এলএফও মেনেই নির্বাচন করব। ওনার ভিউটা ছিল যেটা এই বলতেন, জনসভায় বলছিলেন যে আমাকে যদি জাতি ম্যান্ডেট দিয়ে দেয়, তাইলে তো লিগ্যাল ফ্রেমওয়ার্ক আর সব ফ্রেমওয়ার্কে তো উড়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আমি তো নির্বাচিত নেতা হয়ে যাব, অবিসংবাদী নেতা হয়ে যাব। তাইলে আমি আর লিগ্যাল ফ্রেমওয়ার্কে থাকুক আর যাই থাকুক, নির্বাচনটা কোনোরকম নির্বাচনটা করলেই হইল, নির্বাচনটা করার সুযোগটা দিলে। সেই কাজটা করলেন। এর মধ্যে 12ই নভেম্বর 1970-এ, ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা, তো 1970-এর 12ই নভেম্বর হয়ে গেল প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সারা দেশব্যাপী। সেই ঘূর্ণিঝড়ে আবার বোঝা গেল যে নেতারা, বঙ্গবন্ধু, অন্যান্য জাতীয় দলের নেতারা, আমরা সিলেট থেকে, আমরা ছাত্ররা, ঢাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা আসলে, উপকূলীয় বিভিন্ন জায়গায় আমরা গেলাম। আমরা গিয়েছিলাম হাতিয়ায়। তো ওই ছোট্ট বেশ কয়েকটা গ্রুপ বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, যে আমাদের গ্রুপটা হাতিয়ায় গিয়েছিলাম, আমিও অন্যতম সদস্য ছিলাম। তো ওইখানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে সরকারিভাবে এই জাতির, এই এলাকার অধিবাসীরা সরকারের কাছে অরক্ষিত। সরকার এদের নিয়ে খুব একটা ভাবে না। বঙ্গবন্ধু ভাবলেন, কাঁদলেন, এবং পরবর্তীকালে যে নির্বাচন হলো, সেই নির্বাচনের জন্য সবাই বঙ্গবন্ধু বলেছিলেন যে একটা সরকার মানতে বাধ্য হইল যে জনসংখ্যার ভিত্তিতে নির্বাচন হবে। জাতীয় পরিষদে 300টা আসনের মধ্যে জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশ পেল 169টা আসন, এবং পাকিস্তানের তৎকালীন পশ্চিম পাকিস্তানের 4টা প্রদেশ পেল 131টা আসন। বঙ্গবন্ধু আগেই বলেছিলেন, এত ক্যালকুলেশন ওনার, এবং এত নিজের উপর আত্মবিশ্বাস ছিল যে উনি বলেছিলেন যে 169টার মধ্যে 166টা আমি পাবো, 2টা আমি পাবো না। এক্স্যাক্টলি 7ই ডিসেম্বরের জাতীয় পরিষদের নির্বাচনের পরে দেখা গেল 169টার মধ্যে সবুর সাহেব খুলনা থেকে আর নুরুল আমিন সাহেব ময়মনসিংহ থেকে, এই দুইজন ছাড়া বাকি 166টা আসন আওয়ামী লীগ পেল। বঙ্গবন্ধুর যে দূরদর্শিতা, একটা বিশাল একটা ব্যাপার আর কি। সেই বঙ্গবন্ধু সাদামাটা মানুষ, সাদামাটা পরিবারের মানুষ। এবং অ্যাকর্ডিং টু মি, আমি যেটা বুঝি জীবনে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি ওই রাজনীতিতে যাই নাই, আমি কোথাও কোনো সরকারের কাছে, কোনো দলের কাছে পাই নাই। আওয়ামী লীগ আমার দল, সেই দল নেতৃত্ব দিয়েছিল মুক্তিযুদ্ধে, একটা বিশাল ব্যাপার ছিল। আওয়ামী লীগকে বারবার রেকটিফাই করার চেষ্টা করছি, আওয়ামী লীগের ভিতরে যাতে কলুষিত না হয়। আওয়ামী লীগের ভিতরে ঢুকে একবার বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, সেই জিনিসটা যেন শেখ হাসিনার মতো একজন সফলতম রাষ্ট্রনায়কের বেলা না ঘটে, সেই জন্য আমরা অ্যাক্টিভলি বারবার মনে করিয়ে দিচ্ছি ঘটনাগুলি। তো সেই যে বঙ্গবন্ধুর যে দূরদর্শিতা নিয়ে কথা হচ্ছিল, বঙ্গবন্ধুই প্রথম বাংলার ইতিহাসের প্রথম বাঙালি প্রশাসক। সিরাজউদ্দৌলা তো বাঙালি প্রশাসক নয়, তো আফগান বংশোদ্ভূত, তো বাঙালি প্রশাসক হয় কী করে? তারপরে নেতাজি সুভাষচন্দ্র বসু, উনি তো বিজয় করেন নাই, যে জয় করলো সেই তো আসল। তো শেখ মুজিব সাকসেসফুল। তারপরে 1 মার্চ 1971 থেকে 25 মার্চ পর্যন্ত যে অসহযোগ আন্দোলনটা হলো, গান্ধীজি অসহযোগ আন্দোলন করেছিলেন, কিন্তু বঙ্গবন্ধু যে অসহযোগ আন্দোলনের অনুশীলনটা করলেন, যেটা ঘটালেন অসহযোগ আন্দোলন, সেটা তো পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন করতে পারেনি। এটা বাস্তব সত্য। বঙ্গবন্ধু কিন্তু সাদামাটা সাধারণ পরিবারের সন্তান, কিন্তু যে ইতিহাসের জন্ম দিয়ে গেছেন সেটা কেউ আগেও করতে পারে নাই, পরবর্তীকালে ওকে আজকে পর্যন্ত ভাঙতে পারে নাই। এটাই বাস্তব সত্য। আপনারা সিলেট অঞ্চল থেকে যোগদান করেছিলেন। ওই সময়ের তরুণদের মধ্যে কেমন সংখ্যক মানুষ যুদ্ধে গিয়েছিলেন? প্রথম অবস্থায় কম ছিল, কিন্তু সয়লাভ থাকতো। ডেইলি রাস্তায় ঘাটে আমরা যে মিছিল করতাম, সয়লাভ থাকতো। তারপরে বললাম না যে বিজয়ের পরে এবং প্রাদেশিক পরিষদে 288টা সিট পেল আওয়ামী লীগ, আর ওই
300টার মধ্যে, আর 12টার মধ্যে, বাকি 12টার মধ্যেও ওই দল নিরপেক্ষ এবং ন্যাপের লোক সহ কিছু ওই ছিল, আজিজ সাহেব ছিলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিল, এরা কিন্তু প্র্যাকটিক্যালি তো আওয়ামী লীগেরই একটা পার্ট টাইম। তো এই মিলাইয়া 4 জন ছাড়া বাকি সবাই কিন্তু আমাদের এই অবস্থাটা হয়েছিল। ওই সময়টাতে আপনাদের চেনা জানার মধ্যে বা পরিচিতর মধ্যে সিলেট থেকে কেউ কি শহীদ হয়েছিলেন মুক্তিযুদ্ধে? হ্যাঁ, হয়েছিল। আবুল হোসেন প্রথম প্রতিযুদ্ধ 27শে মার্চ আমরা তো ওই আনসার ক্যাম্প ভেঙে আমরা অস্ত্র নিয়ে নিলাম এখানে। এর আগেই কিন্তু খুব মজার ব্যাপার হচ্ছে যে তখনকার যে প্রশাসন ছিল, এসডিও, 4টা মহকুমা ছিল তো, এখন হচ্ছে সিলেট বিভাগীয় সদর, তখন ছিল জেলা সদর, আর 4টা মহকুমা ছিল সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট সদর। তো আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে যার যে এলাকায় গ্রুমিং আপ হয়েছে বা যে নিজের এলাকা মনে করো তারা চলে যাও। তো তখন আমি 26 তারিখে সুনামগঞ্জে চলে গেলাম, সুনামগঞ্জে চলে গেলাম। 27 তারিখে আমরা আনসার ক্যাম্প ভেঙে আমরা নিলাম। ওইখানে এসডিপিও সাহেব এবং এসডিও মোকাম্মেল সাহেব বললেন যে আমরা কিন্তু বাধা দেব, আমাদেরকে তোমরা কিন্তু তাড়াইয়ে দিবা, আপনারা তাড়াইয়ে দিবেন। এবং এটা নাটক আর কি, তারা বাধা দিলেন। আমাদের পাকিস্তানি সেনারা বা আর্মি আসলে বলতে পারে আমরা বাধা, এটা রণকৌশল। তো এটা আমরা করলাম, অ্যাডজুটেন্ট এরা বাধা টাধা দিল, তারপরে তারা সরে গেল। ওখানে আনসারের যে দায়িত্ব ছিল সেই আমাদের হ্যান্ড ওভার করলো। এটা খুব মজা। যুদ্ধের মধ্যে আসলে অনেক ধরনের কৌশলী থাকে। আর কেমন অনুভূতি ছিল যখন জানতে পেরেছিলেন 16ই ডিসেম্বরে যুদ্ধের স্বাধীন হয়ে গেছে? আর কীভাবেই বা জানতে পেরেছিলেন? আপনারা তো সিলেটে ছিলেন। না, আমি 17 তারিখে এসেছি, কিন্তু আমরা যে প্রতিটা মুহূর্তে ছিল 7 তারিখে দেওয়া 7 তারিখে কিন্তু দেশে চলে এসেছি। 5 তারিখে আবার ঢুকলাম, 5ই ডিসেম্বর আবার আমরা ঢুকলাম 22 জনের ট্রুপস। তো আমরা তখন জালালপুরের এখানে, এর মধ্যে কিন্তু ওই কুলাউড়ার ওইখানে ওই বরমচাল করিমপুর চা বাগানের এখানে। তো ওইখানে আমাদের লিফলেট বিলি হলো। প্লেন থেকে লিফলেট ভারতীয় প্লেন থেকে লিফলেট পালাইছে, কি পালাইছে যে হাতিয়ার ঢাল দো, মানেকশো কা পয়গাম। মানে মানেকশো ছিলেন, জেনারেল মানেকশো ছিলেন ভারতের সেনাপ্রধান, ওনার পক্ষ থেকে বলা হচ্ছিল যে হাতিয়ার দেওয়ার জন্য। আমাদের ইস্টার্ন কমান্ডের মিত্রবাহিনীর প্রধান ছিলেন জগজিৎ সিং অরোরা। তো ওই যে লিফলেটটা বারবার দেওয়া হচ্ছিল, আমরা এগোচ্ছিলাম। রাজাকারদের বিচার করা বা করা এগুলি ছিল। তারপরে আমার ব্যক্তিগতভাবে আরও কিছু কাজ করেছি ওই সময়। আমরা 2বার তো 2টা স্ন্যাচ করেছি। 27শে মার্চ প্রথম বন্দুক হাতে নিয়েছি আনসার থেকে, আবার 2 এপ্রিল সুনামগঞ্জ ট্রেজারি লুট করে আমরা রাইফেল নিয়েছি। একই ঘটনা ঘটেছিল। এসডিপিও এসে বললেন, ওসি এসে বলল, তারপরে এসডিও সাহেব বললেন যে বাধা দিলেন ফর্মালি, তারপরে তারা আবার সরে গেলেন, আমরা আবার নিয়ে। আপনি তো সম্মুখ সমরে অংশগ্রহণ করেন, ওই সময়ের ভেতরের অনুভূতিটা কেমন, যে একদম সরাসরি গুলাগুলি চলছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে? এটা একটা অদ্ভুত জিনিস। মানে প্রথম যে 28 তারিখে সারা দিন দুপুরবেলা খাওয়ার জন্য, তো আমার যে ডাক বাংলোটা ছিল আমাদের থেকে ঠিক দক্ষিণ পশ্চিম কোনাতে ডাক বাংলোটা ছিল। ওই দিক থেকে আমার বাড়িটা ছিল, ওইখানে আমার বাবা এখানে থাকতেন, তো ফ্যামিলি নিয়ে থাকতো। তারা ওই টুকরির মধ্যে রুটি করে নিয়ে বাবা এনে ক্রলিং করে 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 দিয়ে যেতেন আর কি। এখানে আমাদের এখানে যেহেতু ছেলে আছে, এটা তারও একটা উৎসাহজনক, মানে বাড়িতে যেন একটা উৎসব লাগছে আর কি। আমি দেখেছি আর কি, সুনামগঞ্জ শহরের জন্য একটা উৎসব লাগছে যারাই গেছে। কিছু মানে আমরা 3-4 জন মাত্র ছাত্র, মানে প্রতিরোধ যোদ্ধা, যারা মুক্তিযোদ্ধা, পরবর্তীকালে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেলাম, আমরা অস্ত্র হাতে নিলাম, অনেকে কিন্তু সরে গেল। তখন আপনি বলছিলেন আপনারা কিছু লিফলেট বিলি করছিলেন, রাজাকারদের বিচার, যুদ্ধাপরাধদের বিচার, এবং সমস্ত কিছু মিলে তার আগে একটি স্বপ্ন নিয়ে যুদ্ধে গিয়েছিলেন। আজকে 2019 সালের বাংলাদেশে আপনি একজন মুক্তিযোদ্ধা হিসাবে সেই স্বপ্নের কতদূর অগ্রগতি দেখতে পান? সেটা যুদ্ধাপরাধীর আমরা 8ই ফেব্রুয়ারি 2008 সাল, 23 ফেব্রুয়ারি 2008 সালে আমরা সিলেটের মাদ্রাসা মাঠে 144 ধারার থাকা অবস্থায় আমরা সরকার প্রধানকে বলেছিলাম যে আমরা মুক্তিযোদ্ধারা মিলন মেলা করব, গেট টুগেদার 3, 4 এবং 5-এর পুনর্মিলনী হবে, এবং আমরা আমাদের বক্তব্য দেবো মুক্তিযোদ্ধাদের। তখন তারা বলেছেন যে 144 ধারা। তখন আমি সরাসরি আলাপ করেছিলাম তাদের সাথে যে আমরা মুক্তিযোদ্ধা, আমরা দেশ স্বাধীন করেছি, আমরাই তো মালিক, আমাদেরই বাধা দিবেন কেন?
আমরা তো পলিটিক্স করি না, জি আমরা দেশ স্বাধীন করেছি, পলিটিশিয়ানদের হাতে দিয়েছি, তারা ফেল করলে কি পাস করলো এটা তাদের ব্যাপার, কিন্তু আমরা মুক্তিযোদ্ধারা আমাদের কথা বলে যাব। ওই সময় আমরা যত আমাদের সংগঠক ছিলেন, প্রায় 90% আওয়ামী লীগ নেতা, তাদেরকে ডেকে আমরা মঞ্চে উঠিয়েছিলাম। সবাই আহ্বান ছিল যে যুদ্ধাপরাধীর বিচার চাই, এবং আমরা একটা লিস্ট দিয়েছিলাম যে 50 জন যুদ্ধাপরাধীর বিচার হবে। সেই লিস্ট অনুযায়ী সেই যুদ্ধাপরাধীর বিচার প্রায় 16-17 জন হয়ে গেছে, এবং বিচারের রায় অনেকটা কার্যকর হয়েছে। আমরা এখন যেটা চাবো আর কি, যে বুদ্ধিজীবী হত্যার যে যারা আছে, যেমন আশরাফুল ইসলাম, চৌধুরী মঈনুদ্দিন, সিলেটের যে বুদ্ধিজীবী শামসুদ্দিন সাহেব, ডক্টর শ্যামলকান্তি লালা, তারপর ওই ড্রাইভার ছিল, 2 জন ড্রাইভার ছিল অ্যাম্বুলেন্স চালাতো যারা আনতো, সেই বিচারটা আজকে পর্যন্ত সেই বিচারটা হয় নাই। এদের বিচার হওয়া উচিত। তারপরে সিলেটের যে রাজাকার, যেমন ব্যারিস্টার রাজ্জাক, আমার ক্লাসমেট, সে আলবদর ছিল। এই আলবদররা পরিকল্পিতভাবে যুদ্ধাপরাধী হত্যা করেছিল। তো এদের বিচার হওয়া উচিত। যাদের বিচার হয়েছে তাদের আইন না শাস্তির রায় কার্যকর করা উচিত। বাকিগুলো কিন্তু অনেকগুলো হচ্ছে, সাইদির হয়েছে, হবিগঞ্জের যে অনেকের চলমান আছে, সাথী আছে। এটাতে আমরা মোটামুটি এতদিন পরে হইলেও অবশ্য বিচার একটা প্রক্রিয়াধীন এখনো আছে, প্রক্রিয়াধীন চলছে। এবং এখানে আমরা এখানে মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে, সিলেটের 7000 মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আমি আমাদের সফলতম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে দুঃসাহস করে 38-39 বছর পরে উনি যুদ্ধাপরাধীর বিচারটা শুরু করছেন সরকারে আসার পরে। ম্যান্ডেট পাওয়ার পরে ইলেকশন আগে বলেছিলেন যে আমি নির্বাচিত হলে যুদ্ধাপরাধীর বিচার শুরু করবো, অ্যান্ড অ্যাকর্ডিংলি শি ডিড ইট। এটা একেবারে সাংঘাতিক ব্যাপার, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আশা করছি যে বঙ্গবন্ধু যদি মারা না যেতেন, তাইলে হয়তো 80 দশকের গোড়ার দিকেই আজকের যে অর্থনৈতিক অবস্থা, আজকের যে উন্নততর একটা অবস্থায় আসছি, সেটা অবস্থায় আসতো, সেটি হয়তো বা তখন হতে পারত। সেটা এতদিনে আমরা একটা উন্নত জাতিরাষ্ট্রে পরিণত হতাম। তো এখনও আমি আশাবাদী। বর্তমান প্রজন্ম যারা আছে তাদের কাছে আমার বক্তব্যটা থাকবে যে আপনারা সব কিছু বাদ দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। দেশই আসল, দেশ যদি না বাঁচে আপনারা কেউ বাঁচবেন না। এবং আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে যে মুক্ত স্বাধীন একটা বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ। এটা কিন্তু বাস্তব সত্য, এবং এটা আওয়ামী লীগ যেভাবে পারে, আমি ব্যক্তিগতভাবে বলবো শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, ওনার চা পাওয়ার কিছু নেই, ওনার দেখেছি অন্যদিকে আছে। এবং এইবার আরেকটা জিনিস সবচাইতে বড়, যেটা যে দুর্নীতি বা স্বজনপ্রীতি বা ওই ধরনের যত কর্মকাণ্ড আছে, ওনাকে শক্ত হাতে যদি আরেকটু, আমি বলবো যে আরেকটু শক্ত হাতে ধরুন, ধরে এটা দল থেকে বার করতে হবে। দলে কোনো রাজাকাররা আশ্রয় দেওয়া যাবে না, কোনো রাজাকার সন্তানরা আশ্রয় পাবে না দলে, সরকারে। তাইলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। অনেক অনেক শুভকামনা। আপনি জাতির একজন শ্রেষ্ঠ সন্তান। আপনার জন্য আজকের এই বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে আমাদের বাংলা ভিউ রাজদরবার পরিবারের পক্ষ থেকে অসংখ্য শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আপনাদের ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সুব্রত চক্রবর্তীর সাথে। তিনি মুক্তিযোদ্ধা সংসদ সিলেটের জেলা কমান্ডার। অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন আসলে উনি, কারণ সেই তরুণ বয়সের একজন 21 বছরের যুবক যখন মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, কী ছিল তার স্বপ্ন, এবং সেই স্বপ্নের পথটুকু পাড়ি দিতে গিয়ে আসলে কতটুকু ভয়াবহ, এমনকি সম্মুখ সমরে অনেকবার উপস্থিত হতে হয়েছে। জানতেনও না আসলে বেঁচে থাকবেন কি মারা যাবেন। সেই রকমের একটি জায়গা থেকে উঠে এসে একটি স্বাধীন বাংলাদেশের যখন খবর পেয়েছিলেন, সেই সময় তাদের অনুভূতি কেমন ছিল, মাঝখানের দুর্বিষহ জীবনটাই বা কেমন ছিল, এবং আজকের বাংলাদেশকে ওনারা কীভাবে প্রত্যাশায় রেখেছিলেন এবং কেমন বাংলাদেশ আছে, সমস্ত কিছু নিয়ে অনেক প্রত্যাশার কথা শোনালেন। এবং আমরা রাজদরবার পরিবার অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, শ্রদ্ধাবোধ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেরকে সময় দেওয়ার জন্য বিশেষ এই পর্বে। এবং আমাদের সমস্ত ভালোবাসা জাতির এই শ্রেষ্ঠতম সন্তানদের জন্য, এবং ওনার মাধ্যমে সমস্ত মুক্তিযোদ্ধাদের জন্য, ওই সময়কার যারা বাঙালির জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য, আজকের বাংলাদেশ যে পথে হাঁটছে, সেই বাংলাদেশকে যিনি চালিয়ে যাচ্ছেন, যারা চালিকা শক্তি হিসাবে কাজ করছেন তাদের জন্য, এবং অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া 30 লক্ষ আমাদের যে শহীদ হয়েছেন যারা, এবং যে মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকের দেশ, সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিজয় দিবসের এই পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।